সপ্তাহখানেক হলো WBCS 2024-এর যে প্রিলি সেটা হয়েছে গত রবিবার। আজ আবার একটা রবিবার। WBCS প্রিলি হওয়ার পর থেকে সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা এত চলেছে যে তা নিয়ে নতুন করে আর কিছু বলাই বাহুল্য। কিন্তু ইংরেজির বিষয়টা নিয়ে যেহেতু আমরা বরাবরই চ্যানেলে আলোচনা করে থাকি, সে কারণে যদি একটু ইংরেজির বিষয়টা নিয়ে আলোচনা করা যায়, মানে কি প্রশ্ন এসেছিল এখানে। প্রথমেই যেটা বলি যে এটা কিন্তু এমন কোনো ভিডিও নয় যেখানে আমরা ওই 25টা প্রশ্ন ধরে ধরে সেগুলোর সলিউশন করবো, কেননা সেগুলো আমরা অলরেডি আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ যেগুলো আছে, টেলিগ্রাম গ্রুপ যদিও এখন বোধহয় বন্ধ নিটের জন্য, কাল থেকে বোধহয় চালু হবে আবার, মানে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যেগুলো আছে, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, সেখানে সব আনসার কি একটা প্রতিষ্ঠানে শেয়ার করা হয়েছিল। আমি নিজস্ব কোনো আনসার কি দিইনি, এবং দু একটা প্রশ্ন যেগুলো নিয়ে ডাউটের জায়গা ছিল সেগুলোও যতটা সম্ভব ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছিলাম লিখে। সুতরাং এখানে ওই 25টা প্রশ্ন কিভাবে, মানে তার সলিউশন কি হবে সেইটা বলার জন্য এই ভিডিও নয় একেবারেই। যে কারণে এই ভিডিওর অবতারণা সেটা হচ্ছে যে ওভারঅল প্রশ্ন কেমন হয়েছে না হয়েছে সেই নিয়ে বহু তর্ক বিতর্ক আলোচনা ইত্যাদি হয়েছে, সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। আমি শুধু ইংরেজির অংশটুকু বলছি। ইংরেজির প্রশ্ন নিঃসন্দেহে কঠিন হয়েছে, এবং আমি আম, মানে বেশ কিছু আ যাদেরকে বলা যায় যে রথী মহারথী, যারা আগে পাস-টাস করেছে তারা আবার এবছর পরীক্ষা দিয়েছে এই গ্রুপ পাওয়ার জন্য, বা এই গ্রুপের পছন্দের সার্ভিস পাওয়ার জন্য। এই গ্রুপ পেয়েছে হয়তো পছন্দের সার্ভিস দেবে। অনেকের সাথেই আলোচনা করে বা কথা বলে যা বুঝেছি, এবং আমি নিজেও যদি পরীক্ষায় বসি এই প্রশ্নে, আ যথেষ্ট কঠিন ইংরেজির প্রশ্ন। ২৫ টা প্রশ্নের যে সেট সেটাকে যদি কাউন্ট করি সেটা বেশ কঠিন। এবং এই ট্রেন্ডটা যে একেবারেই মানে নতুন, এই WBCS 2024-এ এসে হঠাৎ করে একটা ঝটকা লাগার মতো কিছু একটা ব্যাপার হয়েছে। ব্যাপারটা সেরকম নয় কিন্তু খুব একটা। আ তার কারণ আমরা ২০২৩-এর যে ইংরেজির প্রশ্ন, ওভারঅল যে প্রশ্ন সেটা তো বটেই, এবং ইংরেজির প্রশ্ন সেখানেও দেখেছিলাম যে চেঞ্জ একটা আসছে। মানে চেঞ্জ যে হঠাৎ করে এসেছে সেরকম নয়। এটা বেশ লক্ষণীয় এবং ধীরে, ধীরে এসেছে। তাছাড়াও ক্লার্কশিপের প্রিলি যখন হলো, সেই ক্লার্কশিপ প্রিলি হওয়ার সময় তো আমরা দেখেছি যে সেখানেও ইংরেজির প্রশ্নের, মানে প্রশ্ন ধারে ভারে বহরে বেশ খানিকটা আ ধাক্কা দেওয়ার মতোই হয়েছে। সুতরাং আশা করা যাচ্ছিল যে সেরকমই কিছু হয়তো এবার আসতে চলেছে, এবং এর আগেও যখন আমি ওই আম ২১ দিনে ২২ প্লাস পাবে এরকম একটা ভিডিও যখন করা হয়েছিল ক্লিকবেট দিয়ে, সেখানেও আমি বলেছিলাম যে একটু চেষ্টা করো অ্যাপ্লিকেশন বেসড প্রশ্নের দিকে যাওয়ার। এবং আমি যে ২-৩ টে মক আম দিয়েছিলাম গ্রুপগুলোতে, সেখানেও আমি সেই জিনিসটার উপরই, মকের কোয়েশ্চেনও সেটার উপরেই ফোকাস করার চেষ্টা করেছিলাম যে যতটা সম্ভব অ্যাপ্লিকেশন বেসড যাতে করে হয়। এবং পিএসসির যে প্রশ্নপত্রের যে ধরন, ইংরেজির প্রশ্ন করার যে ধরন, সেটা মানে ক্রমাগত সেদিকেই যাচ্ছে। আগেও এটা আলোচনা করেছি আগের ভিডিওতে যে আগে যেটা হতো, আম যে ওই vocab থেকে কিছু ডিরেক্ট কোয়েশ্চেন, কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিছু ফ্রেজাল ভার্ব আমি একদম এনালাইজ করে দেখিয়েছিলাম। কিছু আম আ ইডিয়মস, ফ্রেজেস, সেই দিন আর নেই। মানে সেটা ধীরে, ধীরে বদলেছে। অনেকটা বদলেছে। মানে যত দিন গেছে, যত বছর গেছে, আ যত পরীক্ষা গেছে আস্তে, আস্তে বদলেছে। এবং এখন ওই সেই বেশ কিছু শব্দ মুখস্থ করে পরীক্ষা হলে বসবো, এভাবে vocab উতরে যাবে সেটাও যেমন হচ্ছে না। আবার গ্রামার পোরশনে শুধু রুলস মুখস্থ করব বা কিছু গোল্ডেন রুলস সেগুলো মুখস্থ করব, এবং সেখান থেকে প্রশ্ন চলে আসবে, সেগুলোকে সলভ করে বেরিয়ে আসবো। এইটাও ঠিক হচ্ছে না আর। সুতরাং সব দিক থেকেই কনসেপচুয়াল ক্ল্যারিটি, যেটার কথা বারবার বলা হয়, সেই কনসেপচুয়াল ক্ল্যারিটির দিকে ফোকাস করার চেষ্টা করছে পিএসসি, এবং সেটা যাচাই করার চেষ্টা করছে হবু আমলাদের মধ্যে সেটা কতটা রয়েছে। যেটা বলছিলাম যে সবার সাথে কথা বলেও যেটা মনে হচ্ছে যে বেশ কঠিন হয়েছে। এবার কথা হচ্ছে যে ঠিক আছে, কঠিন তো হয়েছে। এটা তো না হয় উতরে এসেছি বা কোনো ক্রমে পার করে এসেছি। ভালো খারাপ ২৫ নম্বরের মধ্যে যাই মার্কস এসেছে, পরবর্তী যে পরীক্ষাগুলো হবে, আ যদি আগামী ৬ মাসের মধ্যে বা ১ বছরের মধ্যে WBCS ২০২৫ হয়, বা পরবর্তী ক্লার্কশিপ তার যদি নোটিফিকেশন আসে, প্রিলি হয়,
বা অন্য কোনো পরীক্ষা যেখানে ইংরেজি রয়েছে, পিএসসির কোনো পরীক্ষা, পিএসসি আর বিশেষ কোনো বড় পরীক্ষায় সেভাবে ইংরেজি অবজেক্টিভ আমরা পাই না। তবুও মানে আলোচনা তো একটা করতেই হবে বিষয়টা নিয়ে। কেননা এটাকে তো ওই সাবজেক্টটাকে তো একেবারে বাদ দিলে হবে না, বাদের খাতায় রাখলে চলবে না। কিভাবে পড়বো আমরা? আমাদের স্ট্র্যাটেজি কি হবে? সেটা একটু আলোচনার জন্য আজকের এই ভিডিও। ১ম এ আমরা একটু কোয়েশ্চেন পেপারটা দেখব। যে এই যে আমি ১ম এ দাগিয়ে দিলাম, যে প্রশ্ন বেশ কঠিন হয়েছে। আম অন্য সাবজেক্টের ক্ষেত্রেও এটা রয়েছে। তবে যেহেতু আম মানে আ আমার ঠিক সেটায় প্রবেশাধিকার নেই খুব একটা। সে কারণে আমি শুধু ইংরেজির জায়গাটুকুতে স্টিক করব। যে ইংরেজিতেও এরকম বেশ কিছু প্রশ্ন রয়েছে, বেশ কিছু মানে সেই সংখ্যাটা বেশ ভালো। যে প্রশ্নগুলো সরাসরি কোনো বইতে আ সেভাবে মানে কখনো পড়েছি বা বইতে দেখেছি, প্র্যাকটিস করেছি ব্যাপারটা সেরকম নয়। বরং খানিকটা উপস্থিত বুদ্ধি এবং ওই আ মানে মাইন্ড এপ্লাই করা, এই দুটোর সংমিশ্রণ, এই দুটোকে যদি সঠিকভাবে ব্যালেন্স করে সেখানে পরীক্ষা হলে ওই মোমেন্টে যদি কাজে লাগানো যায়, তাহলে বেশ কিছু প্রশ্নের উত্তর করে আসা যাবে, না জেনেও বা না পড়েও। মানে একটু মানে প্রশ্নপত্র আমি আগেও বললাম যে সরাসরি আমরা ওই প্রত্যেকটা প্রশ্ন ধরে সেগুলোর দিকে যাব না। আমি একটু কয়েকটা আ দেখানোর চেষ্টা করব। কয়েকটাকে এখানে একসঙ্গে রাখা হয়েছে। আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। এটা কোন সেট আমার ঠিক মনে পড়ছে না। আমি যেটা ওই গ্রুপে যে আনসার কি দিয়েছিলাম এটা সেই সেটই। ঠিক আছে? বেশ কিছু প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর। যেমন এই "আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম" তোমার জানা থাক বা না থাক, তুমি এই প্রভাবটা পড়ে আমি এবং এই প্রভাব বা ইডিয়ম এগুলোর ক্ষেত্রেও আমি মুখস্থ করা থেকে সবসময়তেই যেটার দিকে জোর দিয়ে আগেও বহুবার বলেছি এটা যে আক্ষরিক অর্থ থেকে মনে রাখার দিকে। আক্ষরিক অর্থ থেকে একটা গল্পের মতো করে জিনিসটাকে মনে রাখার দিকে বা মানে ফোকাস করার চেষ্টা করি আমি নিজেও। এই "আর্লি বার্ড ক্যাচেস দ্য ওয়ার্ম" এর অর্থ যদি তোমার জানা নাও থাকে, তুমি দেখো এই অপশন থেকে অপশনে কি আছে সেগুলোর মাধ্যমে তুমি আক্ষরিক অর্থটাকে একটু বিশ্লেষণ করলে তোমার উত্তর বেরিয়ে আসবে। "হি বিট অফ মোর দ্যান হি কুড চিউ" একই জিনিস। মানে আর এই ধরনের না এই যে মানে একটা সেন্টেন্সের মধ্যে পরেও দেখবে যে ওয়ার্ড গুলোকে সেপারেটলি না দিয়ে বা কোন একটা ফ্রেজকে সেপারেটলি না দিয়ে একটা সেন্টেন্সের মধ্যে সেটার অ্যাপ্লিকেশন কিভাবে হচ্ছে। আগে যেটা আসতো দেখবে একটা সেপারেট ওয়ার্ড দিয়ে যে সিনোনিম কি হবে, অ্যান্টোনিম কি হবে, এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে এরকম ডিরেক্ট কোয়েশ্চেন আসতো ভোকাব থেকে। আগেও যেটা বলেছে এখন যেটা হচ্ছে জিনিসটা খানিকটা আ কিভাবে ব্যবহার করছো। অ্যাপ্লিকেশন বেসড। একটা সেন্টেন্সের মধ্যে বা একটা কনটেক্সট এ তুমি কিভাবে কোন একটা শব্দকে ব্যবহার করছো তার উপর নির্ভর করে তোমাকে ভোক্যাবের প্রশ্ন আসছে এবং ভোক্যাবের উত্তর করতে হচ্ছে তোমার। সেইম জিনিস। তুমি উত্তর জানো বা না জানো, তুমি কখনো মুখস্থ করে থাকো বা না থাকো, তুমি একটু ভাবনা চিন্তা করলে হ্যাঁ, ব্যাপারটা কি সেটা হচ্ছে একটু টাইম টেকিং। আগে যেটা হতো যে কুড়ে-টুরে মানে সব উত্তর-টুত্তর করে আ ওএমআর এ মার্ক করে তারপরেও হাতে বেশ খানিকটা সময় বেঁচে থাকতো। বাট এখন যেটা হচ্ছে যে সবকিছুর ক্ষেত্রেই ইংরেজির ক্ষেত্রেও একই জিনিস। একটু ভাবতে হচ্ছে। এবং ওই আ হরে-ধরে আমি মার্ক করে দিয়ে চলে এলাম। সেটা করলে যেমন ভুল হবে, আবার দেখলাম যে হচ্ছে না, চলো ছেড়ে দিয়ে চলে আসি। সেটা করলেও খানিকটা নম্বর তোমাকে খুইয়ে আসতে হবে। তো যেটা বলার সেটা হচ্ছে যে একটু যদি সময় দেওয়া যায় প্রশ্নগুলোতে, সময় মানে আ অন্যান্য অংশ থেকে সময় বাঁচিয়ে নিয়ে দিতে বলছি না। ইংরেজিতে যতটা সময় তুমি দেবে বলে ভেবেছো পরীক্ষা হলে, সেইটুকু সময়ের মধ্যে যদি একটু সময় দেওয়া যায়, তাহলে দেখবে যে বেশ কিছু প্রশ্ন এরকম অন্তত ১০ টা প্রশ্ন আছে, যেগুলোর উত্তর ওই যেটা বললাম যে একটু মাইন্ড এপ্লাই করলে, একটু প্রেজেন্ট উইথ যদি সেখানে প্রয়োগ করা হয়, উত্তর বেরিয়ে আসবে। এই যে প্রশ্নটা বেশ ভাল লেগেছে প্রশ্নটা। আন্ডারটেকার কি? ছোটবেলা থেকে যারা WWE দেখেছে, আ তারা আন্ডারটেকার এর সাথে পরিচিত। কিন্তু এই আন্ডারটেকার শব্দটার অর্থ আমি জানি না কেউ কখনো খুঁজে দেখেছে কিনা বা পড়েছে কিনা। এই আন্ডারটেকার শব্দটা কিন্তু খুব একটা মানে কমন শব্দ নয়। কমন শব্দ মানে আমি কমন ইন দ্যা সেন্স বলছি যে আ বিভিন্ন পরীক্ষার যে PYQ সেগুলো ঘাঁটলে যে সেখানে আন্ডারটেকার পাবো বা কোনো একটা আ যে বইগুলো আমাদের রয়েছে বা যে বইগুলো আমরা পড়ি ভোকাব এর জন্য, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সেই বইগুলো খুললে যে সেখানে আন্ডারটেকার খুব সহজে পাবো বা একদম ১ম সারিতে আসবে, তো সেরকম শব্দ নয়ই। তারপরেও আন্ডারটেকার করে আসা যায়। কিভাবে করে আসা যায়?
ওই ছোটবেলা ও আমি 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 নিশ্চিত যে যারা করেছে, সঠিক করেছে যারা, তারা মোটামুটি অধিকাংশই আ ওই ব্যাপারটার সাথে রিলেট করেই এটাকে করেছে। যে সেই কফিন থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ? ওই জিনিসটাকে রিলেট করেই করেছে। যেটা বললাম যে প্রেজেন্ট উইথ এবং খানিকটা ওই নিজের বুদ্ধি প্রয়োগ করা। He loved wearing outlandish clothes. এই যে outlandish, তোমার মানে জানা থাক বা না থাক, তুমি এখানে জাস্ট অপশন এলিমিনেশন এপ্লাই করো। কি, কি আছে? অ্যান্টিক, ওল্ড স্কুল বা স্টাইল, যেটা ওয়্যার্ড ছিল এটা অ্যাকচুয়ালি উইয়ার্ড হবে। আ হোয়াটএভার। আ আনএভেইলেবল। এই আউটল্যান্ডিশ মানে সে আউটল্যান্ডিশ জামাকাপড় পরতে পছন্দ করে। এই আউটল্যান্ডিশ শব্দটার এক্সাক্ট অর্থ জানা না থাকলেও তুমি দেখবে যে অপশন এলিমিনেশন এর মাধ্যমে তুমি উত্তরে পৌঁছাতে পারছো। অথবা আমরা যদি এর পরেও যাই, যে দ্য গেম ইজ অ্যাফুট। শার্লক হোমসের গল্প যদি ছোটবেলা থেকে বা বড় বয়সে যদি কেউ পড়ে থাকে, সেখানে এই ফ্রেজটা বা এই ফ্রেজ বললে ভুল হবে, এই কয়েনেজটা সেটা কমন। আম যদিও এটা নিয়ে বেশ খানিকটা বিতর্ক রয়েছে এবং আমার যেটা মনে হয় যে যেখানে নিজের মনে হচ্ছে সেখানে বিতর্ক থাকতে পারে। আমি একটা ভাবছি পিএসসি আরেক রকম করে ভাবতে পারি। সেগুলো ছেড়ে আসাই ভালো। এটাও করে আসা যায়। আ The candidate is sitting late into the night to prepare for the examination. কোনটা এখানে appropriate হচ্ছে? ওই যে বললাম যে যদি জানা নাও থাকে, এবং দেখো এখানে একই জিনিস। তোমাকে কোথাও বলে দেয়নি যে burn the midnight oil, এটার মানে কি? এটা কোথাও জানতে চায়নি। বা একটা ব্ল্যাংক দিয়ে তোমাকে এখানে কোন আ ইডিয়ামটা এখানে appropriate হবে সেটাও জানতে চায়নি। একটা সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সের প্রেক্ষাপটে কোনটা উপযুক্ত হবে সেটা জানতে চাইছে। দেখবে ঠিক এরকম ভাবেই আমাদের ওই মকের যে কোয়েশ্চেন গুলো ছিল, সেখানে দেখবে এরকম বেশ কিছু কোয়েশ্চেন-টোয়েশ্চেন ছিল। যাই হোক, এটাও দেখো সেই একই জিনিস। একটু যদি মাইন্ড এপ্লাই করো, বেরিয়ে আসবে এই ৪ টের মধ্যে থেকে কোনটা হবে অপশন এলিমিনেশন এর মাধ্যমে। তারপরেও যদি যাও, রাউন্ড দ্য কর্নার। আমরা বারবার মানে এই রাউন্ড দ্য কর্নার শুনে থাকি। আমরা অনেক সময় বলে থাকি যে দি এক্সাম ইজ রাউন্ড দ্য কর্নার। অর্থ জানার প্রয়োজনই নেই। এবং আমি আগেও একই কথা বলেছিলাম। ওই আগের যে স্ট্র্যাটেজি ভিডিও ছিল সেখানেও বলেছিলাম যে আ মুখস্থ করার থেকে বেশি করে চারদিকে যে ফ্রেজ গুলো শুনতে পাচ্ছ, যেগুলোর ব্যবহার দেখতে পাচ্ছ খবরের কাগজে বা অন্য কোথাও, বা যেগুলো শুনতে পাচ্ছ, দেখবে সেগুলোর থেকেই প্রশ্ন আজকাল বেশি করে আসছে। রাউন্ড দ্য কর্নার। রাউন্ড দ্য কর্নার তুমি দেখবে যে ওই ইডিয়াম এর লিস্ট খুলবে, কোথাও রাউন্ড দ্য কর্নার নেই। ফ্রেজ এর লিস্ট খুলবে, দেখবে বইতে বেশিরভাগ বইতেই রাউন্ড দ্য কর্নার সেভাবে কোথাও নেই। কিন্তু এটা শুনতে পাই আমরা বারবার করে রাউন্ড দ্য কর্নার। ওই যে বললাম সেখান থেকে একটুখানি যদি বুদ্ধি এপ্লাই করো, রাউন্ড দ্য কর্নার উত্তর বেরিয়ে আসবে। পোলাইটনেস কস্টস লিটল বাট ইয়েলস মাচ। প্রোভার্বের লিস্টে এটা পাবে না বললেই চলে। তা সত্ত্বেও পরীক্ষায় এসেছে, এবং দেখো এই একই জিনিস। তুমি একটু প্রেজেন্ট উইথ এপ্লাই করো, অপশন গুলোকে একটু পড়ো। যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি বা যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে একটু আক্ষরিক অর্থ থেকে ভাবো, দেখো উত্তর বেরিয়ে আসছে। কিউরিওসিটি কিল দ্য ক্যাট, একই জিনিস। আক্ষরিক অর্থ থেকে একটু ভাবলে উত্তর বেরিয়ে আসছে। চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ড্যাশ ডিউটি টুয়ার্ডস পেরেন্টস। প্যারেন্টাল, ফিলিয়াল, ফ্র্যাটার্নাল, অ্যানসেস্ট্রাল। একটু যদি অপশন এলিমিনেশনের দিকে যাও, অ্যানসেস্ট্রাল মানে কি? পৈতৃক। বলছে বাবা-মায়ের প্রতি যে কর্তব্য সেটা ভুলে থাকা, তাই বলছো তো? হ্যাঁ, ভুলে থাকা উচিত নয়, সেটা বলছে। এখানে এই যে ancestral, আমরা জানি যে সেই ancestral প্রপার্টি বলে। সেই ancestral এর সঙ্গে obviously এর কোনো যোগাযোগ থাকবে না। প্যারেন্টাল, তাই বলেছো তো? হ্যাঁ। বাচ্চারা কেন প্যারেন্টাল ডিউটি পালন করবে? বাচ্চা তো নিজে প্যারেন্ট নয়। সুতরাং বাচ্চা প্যারেন্টাল ডিউটি পালন করতে পারবে না। ফ্রেটার্নাল। ফ্রেটার্নাল কি? আমরা শুনে থাকি যে আ ফ্রেটার্নিটি। অর্থাৎ যেখানে মানে সেখানে মানে ওই জেনারেশন চেঞ্জ এর কোনো প্রশ্নই আসছে না। যেখানে সমান জেনারেশনের মধ্যে, একই জেনারেশনের মধ্যে সৌভ্রাতৃত্বের প্রশ্ন আসছে। সুতরাং বেঁচে থাকলে একমাত্র কি, যদি ফিলিয়াল এর অর্থ নাও জানো, তুমি বাদবাকিগুলো এলিমিনেট করলে বুঝতে পারবে যেখানে ফিলিয়াল হবে। এইখানে মোটামুটি ১০ টা প্রশ্ন আছে সব মিলিয়ে, যেগুলো এরকম প্রশ্ন। অর্থাৎ যেগুলো তুমি একেবারে না জানলেও ওই পরীক্ষা হলে বসে একটু ভাবনা চিন্তা করে, একটু অপশন এলিমিনেশন এর মাধ্যমে একটু ঠান্ডা মাথায় যদি ভাবা হয়, এগুলোর উত্তর খুব সহজে করে আসা যাবে। তার পরের দিকে যদি একটু যাই আমরা, এখানে আমরা ৫ টা প্রশ্ন পাচ্ছি এমন, আ
যেগুলোর মধ্যে পচা শামুকের পা কাটার মতো জিনিস আছে। আবার ২-১ টা ছেড়ে দিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ পরীক্ষা হলে। যেমন ছেলেটা অনেকে ভুল করে এসেছে। এখানে আছে uh, all the members are requested to dash to the rules of the association. এখানে টু আছে, তারপরও লোকজন অ্যাবাইড করে দিয়ে এসেছে। অথচ লোকে জানে, মানে যখনই ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সে একটা লিস্ট যখন সবাই মুখস্থ করে কোনো বই থেকে, সবার প্রথম যেটা আসে সেটা হচ্ছে অ্যাবাইড বাই। ওই যে বললাম যে একটু ঠান্ডা মাথায় যদি ভাবা হয়, আমি পেয়েছি অ্যাবাইড চোখের সামনে, এবং যখন দেখছি যে মেনে চলা উচিত, আবার অ্যাবাইড আসছে, চল অ্যাবাইডই হবে। কিন্তু ওই একটু যদি ঠান্ডা মাথায় ভাবা হয়, একটু যদি প্রেজেন্ট উইথ অ্যাপ্লাই করা হয়, উত্তর সহজে হয়ে যাবে। যাই হোক, এটা এটা হচ্ছে পচা শামুকের পা কাটার মতো জিনিস। আম, আর হচ্ছে যেগুলো এইখানে ২-৩টে ওয়ার্ড আমরা পাচ্ছি, যেই ওয়ার্ডগুলো মোটামুটি পিওয়াইকিউ পড়লে পাওয়া যেতে পারে। যেমন ধরো এখানে প্রিপস্ট্রাস, পিওয়াইকিউ পড়লে মোটামুটি পাওয়া যেতে পারে। অ্যাফ্লিকশন, পিওয়াইকিউ পড়লে পাওয়া যেতে পারে। আন্ডার প্লেটা পাবে না খুব একটা। এবং আন্ডার প্লে এখানে এমন একটা শব্দ, যেটাই ঠিক ওই যেটা আগের গুলোতে যেরকম বললাম, মানে সবেতেই তো পরীক্ষা হলের বাইরে এরকম ভাবে একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তো অনেক জ্ঞান ট্যান দেওয়া যায় এবং বলে দেওয়া যায় যে হ্যাঁ প্রেজেন্ট উইথ অ্যাপ্লাই করে করে আসতে পারো, অপশন এলিমিনেশন করে করে আসতে পারো। কিন্তু পরীক্ষা হলের যে সিচুয়েশন, সেটা এই সমস্ত কিছু জ্ঞান ট্যান দেওয়া ফেসবুকে লেখে এগুলোর থেকে ডিফারেন্ট। সেখানে বসে আর এসব মাথায় থাকে না। এবং আন্ডার প্লে সেরকম একটা ওয়ার্ড। আন্ডার প্লের অর্থ যদি জানা না থাকে, তাহলে অপশন এলিমিনেশন করা বা ঠান্ডা মাথায় করা সেসব করে এর অর্থ বের করা মুশকিল। একই রকম ভাবে প্রিপোস্ট্রাস বা অ্যাফ্লিকশন, এই সবগুলোর ক্ষেত্রেই তাই। সবগুলোর ক্ষেত্রেই তাই, যদি অর্থ সরাসরি জানা না থাকে তাহলে এগুলো বের করা কিন্তু পরীক্ষা হলে বসে করা মুশকিল। সুতরাং ছেড়ে দিয়ে আসা যেতে পারে। আরেকটা হচ্ছে এই যে হার বুক ইজ আ ড্যাশ টু হার টিচার। আমি নিশ্চিত তোমাদের পরীক্ষা হলে বসে এটা নিয়ে কনফিউশন হয়েছে। কমপ্লিমেন্ট হবে, মানে ই হবে না আই হবে, না সাপ্লিমেন্ট হবে। এটা নিয়ে আমি এখানে আর আলোচনা করছি না, কারণ এটা নিয়ে আলোচনা আমি করে দিয়েছি। ওই পোস্টে লিখে একটা বলে দিয়েছিলাম যে কি হবে এখানে এবং কেন হবে সেটাও বলে দিয়েছি। ভিন্ন মত থাকতে পারে, পিএসসি হয়তো আরেক রকম নিতে পারে। আমি পিএসসি সাইকোলজি থেকে যেটা মনে হয়েছে আমি সেটা বলেছিলাম। আমার যুক্তিটা বলেছিলাম, বিভিন্ন রকমের যুক্তি থাকতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তুমি তোমার যুক্তি এপ্লাই করে এসেছো, ফেসবুকে এসে দেখলে যে সেখানে আরো ৪ জন ৪ রকম যুক্তি এপ্লাই করছে এবং তুমি তোমারটা প্রতিষ্ঠা করার চেষ্টা করলে। এইটার থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে পরীক্ষা হলে এই প্রশ্নটা ছেড়ে আসা। আহ, এবং বাড়িতে বসে ওই পপকর্ন নিয়ে আরকি সবার যুদ্ধগুলো দেখা। মানে যুক্তির যুদ্ধ সেগুলো দেখা। তারপর পরবর্তীকালে পিএসসি আনসার কি যেটা দেবে সেখান থেকে দেখে নেওয়া যে সবার যুক্তিই ঠিক। কিন্তু কোনটা পিএসসির যুক্তি সেটা দেখে নেওয়া। সুতরাং এরকম ৩-৪ টে সব জায়গায় থাকে। বুদ্ধিমানের কাজ হচ্ছে ভালো স্কোর করার জন্য যেগুলো ছেড়ে আসা। যেমন হচ্ছে একটা এই কমপ্লিমেন্ট, ডেট, সাপ্লিমেন্ট এগুলো ৪ টি উত্তর হতে পারে। যে যা যুক্তি দিচ্ছে তার উপর নির্ভর করবে। আবার ওই একই রকম ভাবে যেটা বললাম আন্ডার প্লে, অ্যাফ্লিকশন, প্রিপোস্ট্রাস, এগুলো যদি সরাসরি জানা না থাকে তাহলে পরীক্ষা হলে কায়দা না করে ছেড়ে আসে। তাহলে এই ৪ টে প্রশ্ন আমরা বলছি যে, মানে একটা তো obviously ছেড়ে আসা, মানে আমি হলে তো এটা ছেড়েই আসতাম। কক্ষনো করতাম না এটার উত্তর। এবং এই ৩ টে যে শব্দ সেগুলো যদি জানা না থাকে ছেড়ে আসা। ৪ টে বাদ গেল। পড়ে রইল কতগুলো? ২১ টা। সেই ২১ টার মধ্যে আমরা ১১ টা এমন দেখলাম। ২১ এর মধ্যে ১১, সংখ্যাটা খুব কম নয়। মানে সিংহভাগ। যেটা আমরা দেখলাম যে একটু ঠান্ডা মাথায় ভাবলে সেগুলোকে করে আসা যেতে পারে। এবং বাদবাকি যে ১০ টা ছিল, যে ১০ টা এখানে নেই কোথাও, এখানে কোথাও রাখা হয়নি, সেই ১০ টার উত্তর যারা মোটামুটি গ্রামার করেছে, যারা মোটামুটি ভোকাব করেছে, তারা খুব সহজে করে আসতে পারবে। সুতরাং ওই ১০ টাকে বাদ দিলে, মানে ওই ১০ টা মোটামুটি যারা একটু গ্রামার বা ভোকাব করে, যারা প্র্যাকটিস করে নিয়মিত, তাদের সবার ঠিক হবে। তার বাইরে প্রায় সবার ঠিক হবে। তার বাইরে এই যে যেগুলো বললাম যে ১১ টা একটু ভাবনা চিন্তা করলে উত্তর বেরিয়ে আসতে পারে, বা একটু চোখ কান খোলা রাখলে, সবথেকে বড় হচ্ছে চোখ কান খোলা রাখাটা। আমি খবরের কাগজ পড়ছি সেখানে কিছু পাচ্ছি, আমি বই কোনো একটা ফিকশন পড়ছি সেখানে কিছু পাচ্ছি, বা
কিন্তু শুনতে পাচ্ছি চারিদিকে। যখন কিছু একটা শুনতে পাচ্ছি সেটা একবার দেখে নিলাম খুঁজে যে সেটার অর্থ কি হতে পারে, বা পরীক্ষা হলে আমি দেখতে পেলাম, মানে রিলেট করতে পারছি যে ওই যে শুনেছিলাম সেটার সঙ্গেই পরীক্ষা হলে একটা প্রশ্ন এসেছে, একটা শব্দ বা একটা ফ্রেজ, যেটাকে আমি রিলেট করতে পারছি। এইভাবে অন্তত ১১ টা প্রশ্নের উত্তর করে আসা যায়। হ্যাঁ, তার মধ্যে obviously কিছু ভুল হবে। কিন্তু এই ৪ টাকে বাদ দিলে, মানে একেবারে অজানা ৩ টে শব্দ যদি অজানা হয় আর তার সঙ্গে একটা fill in the blank, এই ৪ টাকে বাদ দিলে বাদবাকি ২১ টার মধ্যে অন্তত, মানে এই ৪ টে ছেড়ে দিলাম, ২১ টা পড়ে থাকলো। তার মধ্যে অন্তত ১৭ থেকে ১৮ টা ঠিকঠাক করে আসা যায়। আমি যদি ১৭ টাও ঠিকঠাক করে আসি, এবং আমার যদি ৪ টে ভুল হয়, আমি ২১ টা অ্যাটেম্প্ট করে থাকি, ৪ টা যদি ভুল হয়, তাহলে আমি ১৭ টা ঠিক করলাম, ৪ টে ভুল হলো, আমার অ মানে স্কোর হলো ১৬। ধরে নিই ১৫ হলো বা ১৪ হলো। যে প্রশ্ন হয়েছে তাতে ১৪ থেকে ১৫ ইংরেজিতে যদি তোলা যায়, আমি কাউকে বলব না, আমি মানে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে আ স্ক্রিনশট ২-১ জন পাঠিয়েছে যে এটায় ২০ তোলা যায়, ২২ তোলা যায়। আমার মনে হয় না তোলা যায়। ১৪ থেকে ১৫ যদি এই প্রশ্নে কেউ তুলতে পারে, সেটা ওই যেটাকে বলে তুক্কা মারা বা আন্দাজে করা, সেরকম ভাবে নয়। বুদ্ধি খাটিয়ে আ ওই যেটা বললাম যে প্রেজেন্ট উইথ এপ্লাই করে সেভাবে যদি কেউ ১৪ থেকে ১৫ তুলে নিয়ে আসতে পারে এই কোয়েশ্চেন পেপার থেকে ইংরেজিতে, আমি বলব যে সেটা বেশ ভালো বা খুব ভালো। আ তো আমি ভেঙে তাহলে আলোচনা করলাম categorically যে কিভাবে করা যেতে পারে। এবার এই যে বলছি যে আমি প্রেজেন্ট উইথ এপ্লাই করা, বা আ যে কিভাবে আমরা প্রিপারেশন টাকে এগিয়ে নিয়ে যাবো বা পরবর্তীকালে পরীক্ষাগুলোর জন্য কিভাবে প্রিপারেশন করব। আমি কয়েকটা পয়েন্টে জিনিসটাকে ভেঙেছি বা সাজিয়েছি। আমি একটু সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আ বোধহয় বেশ বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। হ্যাঁ, ২১ মিনিট অলরেডি হয়ে গেছে। আমার কোনো ভিডিওই খুব একটা ছোট হয় না। যাই হোক, যারা ধৈর্য ধরে রয়েছে একটু দেখো। বেশ কয়েকটা পয়েন্ট এখানে লেখা রয়েছে। আমি একটু পয়েন্ট ওয়াইজ সংক্ষেপেই ডিসকাস করব। যে ফার্স্ট হচ্ছে মডিফাই ইউর রিডিং স্ট্র্যাটেজি। আমি এটা আগেও বলেছি যে মডিফাই করতে হবে। সেই ওল্ড মেথড যেটা মুখস্থ করার যে রট লার্নিং যেটাকে আমরা বলি, সেই মেথডে চলবে না। সেটা না গ্রামার না ভোকাব কোনো ক্ষেত্রেই চলবে না। আমরা অন্যগুলোর ক্ষেত্রেও দেখছি যে, মানে আম সেটা অঙ্ক হোক বা সেটা অন্য, যদিও এগুলো পরিধির বাইরে আমার, তবুও বলছি। বাদবাকিগুলোর ক্ষেত্রেও যারা এসএসসির পড়াশোনা করে তারা বেশ কিছুটা এজ এখানে পেয়েছে। বেশ কিছুটা অ্যাডভান্টেজ এখানে পেয়েছে WBCS প্রিলিমস এ। শুধু প্রিলিমস এর ক্ষেত্রে নয়, আগের বছর মেইনসেও তারা বেশ কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছে। সেটা তাদের সাথে কথা বললেই তোমরা বুঝতে পারবে। এবং তোমরাও যারা প্রিপারেশন করো তারাও বুঝতে পারবে যে বেশ খানিকটা মানে অ্যাডভান্টেজ তোমরা পেয়েছো, যেহেতু তোমরা ওই প্যাটার্ন এমসিকিউ সলভ করা, পিওয়াইকিউ সলভ করা, সেগুলো যেহেতু তোমরা করেছো, এবং প্রিলিমস এর ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে। ইংরেজির ক্ষেত্রেও তাই। সুতরাং এই যে স্ট্র্যাটেজি যেটা, সেটাকে একটুখানি যদি চেঞ্জ করা যায়, চেঞ্জ বলব না, আমি বলছি মডিফাই যদি একটু করা যায়। কিভাবে মডিফাই? আগের যে স্ট্র্যাটেজি ভিডিও ছিল সেখানে আলোচনা করেছিলাম যে মডিফাই করা মানে হচ্ছে যে আমি, মানে এখানে যেটা লেখা আছে বিল্ড কনসেপ্টস নট নোটস। মানে সোজা কথা হচ্ছে এগুলো একটু কায়দা করে লেখা। সোজা কথা হচ্ছে যে আমি ১ম এ আমার কনসেপ্টটা ক্লিয়ার করলাম যেকোনো একটা গ্রামার বই থেকে। যেকোনো গ্রামার বই। সেটা ওই আমাদের 3 P আছেন, বিখ্যাত পি এরা আছেন, যেমন পিসি দাস, পিকে মুখার্জি এবং পিকে দে সরকার। তার মধ্যে থেকে যেকোনো একজনের একটা গ্রামার বই হতে পারে। অথবা বিভিন্ন বাজার চলতি এসএসসির বই আছে, সেগুলো হতে পারে। প্রচুর ভিডিওস এভেইলেবল রয়েছে অ্যাক্রস YouTube প্ল্যাটফর্ম। সেখানেও তোমরা দেখতে পারো। আ আমি সাজেস্ট করব ন্যাশনাল লেভেলে যারা টিচার আছেন, তাদের ভিডিও দেখাই বেটার। যেমন আমান বশিষ্ঠ আছেন, নিতু সিং আছেন, রানী ম্যাম আছেন, গোপাল ভার্মা আছেন, আরো অনেকে আছেন। আ যার যিনি সুটেবল মনে হন তার আ ভিডিও দেখো। ভিডিও থেকে, মানে দেখবি ওই সব বোধহয় প্লেলিস্ট করেই দেওয়া থাকে। সেখান থেকে ভিডিওগুলো দেখে নাও। এবং পারলে একটা নোটস বানিয়ে নাও যদি প্রয়োজন মনে হয়, বা যদি সময় থাকে নোটস বানিয়ে নাও। অথবা কোনো একটা গ্রামার বই থেকে জাস্ট আ মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও। এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার পর আমি কেন মডিফাই করতে বলছি, ওই সেই গোল্ডেন রুলস বা ৫-১০ টা রুলস বা ৫০ টা রুল মুখস্থ করে চলে গেলাম, সেই জিনিসটা এখন আর না করাটাই ভালো। বরং ওই কনসেপ্টের দিকে একটু ঢোকাটাই ভালো। তাতে যদি আমার ২ মাস সময় লাগে, ৩ মাস সময় লাগে, লাগুক। আমি একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করলাম। করে নেওয়ার পরে প্র্যাকটিস গ্রামার থ্রু এসএসসি পিওআইকিউ।
আমি চলে যাবো এসএসসি পিওয়াইকিউ র দিকে। এসএসসি মানে সাব সিলেকশন কমিশনের বিভিন্ন পিওয়াইকিউ। সেটা হতে পারে এমটিএস, সেটা সিএইচএসএল, সিজিএল, বিভিন্ন পরীক্ষা যে পিওয়াইকিউ এবং রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে মানে আ প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর থেকে সেগুলোর দিকে আরো বেশি করে ফোকাস করার কারণে সেখানে আরো বেশি মানে প্যাটার্ন চেঞ্জ হওয়ার পর থেকে যেটা হয়েছে এসএসসি এর ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন বেসড প্রশ্নপত্রের যে মানে প্রশ্নের যে সংখ্যা কোনো একটা প্রশ্নপত্র সেটা বেশ খানিকটা বেড়েছে। সুতরাং সেগুলো যদি দেখো আরো তোমাদের যে মানে নিজের কনসেপ্টটাকে যে ঝালাই করা আ সেটা আরো ভালোভাবে হবে। যেটা বললাম যে অ্যাপ্লিকেশন বেসড গ্রামার যেটা আগেও বললাম যে শুধুমাত্র মুখস্থ নয় বা শুধুমাত্র কনসেপ্টটাকে গ্র্যাব করলাম তার মানে সেটাকে কিভাবে এপ্লাই করছি। আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কনসেপ্ট শিখলাম সেটাকে আমি কিভাবে এপ্লাই করছি। আমি একটা সেন্টেন্স তৈরি করছি সেটা দিয়ে। সেই সেন্টেন্সের মধ্যে আমি কিভাবে সেটাকে এপ্লাই করছি। একটা শব্দ সেই শব্দটাকে সরাসরি কোথাও না দিয়ে মানে সরাসরি সেটার মানে জানতে না চাই বা এটা সিনোনিম কি হবে, এটা অ্যান্টোনিম কি হবে সেটা জানতে না চাই। একটা সেন্টেন্সের মধ্যে শব্দটা কিভাবে প্রয়োগ হচ্ছে, সেই প্রায়োগিক দিকটা যখন জানতে চাওয়া হচ্ছে, সেইটাকে আমরা বলছি হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড। সুতরাং সেইটাকে আরো বেশি করে করার চেষ্টা করে এবং এটার জন্য আমি বারবার যেটা বলছি যে এসএসসি পিওয়াইকিউ সলভ করো। নেভার রোট লার্ন ভোকাবুলারি ফর ডব্লিউপিএসসি এক্সামস। সেই দিন আগেও যেটা বললাম যে সেই দিন গেছে। ওই রট লার্ন করে আর লাভ নেই খুব একটা। প্র্যাকটিস পিওয়াইকিউস ফর ভোকাব সেকশন। ভোকাব থেকে যত পারবে মানে আমি বলব যে শুধুমাত্র পিএসসির পরীক্ষা যারা দেয় তাদের ক্ষেত্রে ওই আম ব্ল্যাক বুক বা পিনাকল এগুলোর থেকে ওই মুখস্থ না করে বরং পিওয়াইকিউ এসএসসির এবং পিএসসির সেই পিওয়াইকিউ গুলোর দিকে ফোকাস করলে লাভ হবে এবং তোমাদের যেটা বলেছিলাম যে একটু সেকশন ওয়াইজ ভেঙে নিতে যে ওই কতগুলো হত্যা সেগুলো একসঙ্গে কি বলা হয়, কতগুলো ভয় সেগুলোকে কি বলা হয়, এরকম একসঙ্গে বেশ কিছু 25টা 30টা 40টা যতগুলো দেখছো যে আসছে বারবার করে সেইগুলোকে নিজের মতো করে লিস্ট করে নেওয়া। Read newspapers and fiction regularly. Watch movies with subtitles. এই যে দুটো নিউজপেপার এবং ফিকশন রেগুলারলি পড়া এবং মুভি সাবটাইটেলের সঙ্গে দেখা, এই দুটো আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ এই কনটেক্সটে। যেটাকে বারবার আমি হ্যামার করার চেষ্টা করছি যে এই অ্যাপ্লিকেশন বেসড সেটা সবথেকে যেখানে মানে ভালোভাবে পাবে সেটা হচ্ছে নিউজপেপার এবং ফিকশন। নন ফিকশন না বলে আমি ফিকশন কেন বলছি? যেকোনো ভাষা শেখার জন্য আগেও বলেছি মানে ডেসক্রিপটিভ নিয়ে আলোচনা এর পরের যে ভিডিওটা আমাদের হবে বাই দ্য ওয়ে সেখানে আমরা এই ডব্লিউবিসিএস এর জন্য ডেসক্রিপটিভ এর প্রিপারেশন কিভাবে হবে সেটা নিয়ে খানিকটা আলোচনা করার চেষ্টা করব। যেকোনো ভাষা শেখার জন্য বা সেই ভাষায় লেখার জন্য, সেই ভাষায় কথা বলার জন্য আমার কথা বলা এখানে খুব একটা প্রয়োজন নেই যদিও স্টিল মানে ইন্টারভিউর জন্য কথা বলার প্রয়োজন হতেই পারে। হতেই পারে বলতে হবে হয়। আ সবকিছুর জন্যই যেকোনো একটা ভাষা শেখার জন্য সাকুল্যে আরকি। আ সেই ভাষায় কনভারসেশন ফলো করা, কনভারসেশন পড়া, শোনা মানে ওই সব মিলিয়ে ওইজন্য বলছি যে ফলো করা সেটা ভীষণভাবে জরুরি। দেখবে আমরা ছোটবেলা থেকে যখন বাংলা ভাষা শিখেছি, আমরা তো সেই গ্রামার দিয়ে শিখিনি। আমরা যারা ডিএলএড বা বিএড করেছো তারা জানবে যে এলএসআরডব্লিউ। এলএসআরডব্লিউ মেথড হচ্ছে লিসেন, স্পিক, রিড, রাইট। ১ম হচ্ছে শোনা এবং শুনবো কিনা কনভারসেশন শুনছি। ছোটবেলা থেকে আমরা বাড়িতে বাবা-মায়ের বা তার বাইরে গিয়ে পরিবেশে বিভিন্ন কনভারসেশন শুনে সেগুলো শুনে বড় হয়েছি। মানে সেগুলো শুনে আমাদের ১ম হচ্ছে বাংলা ভাষা শেখা। ইংরেজিতেও সেটা হওয়া উচিত কিন্তু সেটা ছোটবেলা থেকে হয়নি। কিন্তু তার থেকে যে পয়েন্টটুকু আমরা নিতে পারি সেটা হচ্ছে কনভারসেশন এবং ফিকশনের মধ্যেই একমাত্র এই কনভারসেশন সবথেকে বেশি করে পাওয়া যায়। সে কারণে যেকোনো ভাষা শেখার জন্য সর্বাগ্রে প্রয়োজন সেই ভাষার মোটামুটি যদি জ্ঞান থাকে তাহলে হচ্ছে সেই ভাষায় ফিকশন পড়া। এই কারণে বারবার বলি যে ইংরেজিতে ফিকশন পড়ো। দিনে যদি ০.৫ ঘন্টাও সময় দিতে পারো, সেই ০.৫ ঘন্টা যদি ২ পাতা পড়া হয়, ৩ পাতা পড়া হয়, সেই ২ পাতা ৩ পাতাই পড়ো। যার যেটা ইচ্ছে সেটা পড়ো। এর থেকে বেশি আর আমি এখানে মানে বলে ভিডিওটাকে বড় করছি না। অলরেডি ৩০ মিনিট হতে চলল। আ তো ফিকশনটা পড়ো। ঠিক আছে? এবং তার সঙ্গে যেটা নিউজ পেপারটা তো obviously ডেসক্রিপটিভ এর প্রিপারেশন যারা করবে তাদের জন্য যেমন নিউজ পেপার পড়তে হবে। তোমাদের জন্য যারা অবজেক্টিভ এর মানে অবজেক্টিভ আমি যদি ভেবে থাকি যে শুধু বই থেকে আমার কাজ চলে যাবে, ওই যে ১ম এই বললাম সেদিন গেছে। অ্যাপ্লিকেশন বেসড জিনিসপত্রের দিকে তুমি যত ফোকাস করবে তোমার মার্কস তত আসবে, তত বেশি আসবে। সুতরাং নিউজ পেপার, ফিকশন এবং যদি সপ্তাহান্তে একটা অন্তত মুভি দেখা যায়। জানি সবাই বলবে যে মুভি দেখার সময় কোথায়? আ ব্যাপারটা হচ্ছে যে সময়
কিছুর জন্যই খুব একটা কম পড়ে না। ব্যাপারটা হচ্ছে প্রায়োরিটি। আমি যদি মনে করি যে মুভি দেখাটা আমার শুধুমাত্র ওয়েস্টেজ অফ টাইম, তাহলে আমার সেটা হয়ে উঠবে না। আর যদি আমি একটা ইংরেজি ছবি দেখলাম যেখানে আমি কনভারসেশন যেমন শুনতে পাচ্ছি এবং যেটা বললাম যে উইথ সাবটাইটেল, সাবটাইটেলও আমি দেখতে পাচ্ছি, সেটার দিকেও খানিকটা ফোকাস থাকছে। মানে কান এবং চোখ দুটোর দিকেই দুটো দিয়েই কাজ করাচ্ছি, মানে দুটোকেই কাজ করাচ্ছি আরকি এখানে। আ সেটাও বেশ খানিকটা। আর মানে এগুলো কিভাবে কাজ করে, মানে এগুলো কিভাবে আমাদের উপকার করে, সেটা আমি ওই ক্লার্কশিপের আগেও বারবার যেটা বলতাম যে সাবকন্সিয়াস মাইন্ডে আ এটার প্রভাবটা পড়ে এবং সেটা পরবর্তীকালে তুমি মানে তোমার থেকে যখন এগুলো সব ইনপুট, এই ইনপুট আউটপুট মেথড নিয়ে কখনো আলোচনা করব। মানে ক্লাসে এগুলো আলোচনা হয় প্রতি ব্যাচেই। তোমাদের মানে এখানেও এই প্ল্যাটফর্মেও কখনো আলোচনা করব। ইনপুট আউটপুট মেথডটা নিয়ে এবং টাইমটা কিরকম হবে, কি করা উচিত সেই বিষয়গুলো নিয়ে কখনো সময় পেলে আলোচনা করব। এই ইনপুট গুলো যখন নিচ্ছ এবং যথাযথভাবে নিচ্ছ, আ একটা নির্দিষ্ট আ কি বলবো? রুটিন মেইনটেইন করে নিচ্ছ, ওখান থেকে তোমার আউটপুটটা অনেকটা বেটার হচ্ছে। এই আউটপুট মানে শুধুমাত্র ডেসক্রিপটিভ লেখার আউটপুট নয়। এই আউটপুট মানে কিন্তু ওই যে বললাম চোখ কান খোলা রাখা সবসময়। অ্যাপ্লিকেশন বেসড আ অ্যাপ্রোচ এর দিকে এগোনো। আ সেখানেও দেখবে কিন্তু এই আউটপুটটা সমানভাবে তোমার কাজে দিচ্ছে। তো আ এগুলো আচ্ছা, ইউজ নিউলি লার্নড ওয়ার্ডস ইন সেন্টেন্সেস। যখন কোনো একটা নতুন শব্দ শিখছে, এই যে তুমি নিউজপেপার থেকে শিখলে বা ফিকশন পড়তে গিয়ে দেখলে বা মুভি থেকে একটা শব্দ বা একটা ফ্রেজ তুমি পেলে। এখন তো সবার সামনে হাতের কাছে এআই আছে। আম যদি মানে না জানো সেখান থেকে দেখে নিতে পারো। কিভাবে সেন্টেন্সের মধ্যে এপ্লাই করতে হয় সেটাও দেখে নিতে পারো। যখনই কিছু নতুন শিখছো চেষ্টা করো সেটাকে এপ্লাই করার, সেন্টেন্সে এপ্লাই করার। কোন একটা কনটেক্সট এর মধ্যে সেটাকে ফেলার। যে কিভাবে সেটা কাজ করছে সেটা বোঝার। তাহলে দেখবে তোমার সেই লার্নিংটা আরো বেটার হবে এবং আরো বেশি ইফেক্টিভ হবে। তো এটা আর গেট হেল্প ফ্রম এআই, এটা আমরা নিয়েই থাকি। যেটা আমরা নিয়ে থাকি আজকাল আ বিভিন্ন ছবির ক্যাপশন দেওয়ার জন্য, আ যেটা আগে গুগল সার্চ করে নেওয়া হতো, তারপরে অনেক সময় ভুলভাল ইংরেজিতে লেখা হতো, সেটা আজকাল এআই দিয়ে সুন্দর করে করিয়ে নেওয়া যায়। গ্রামার-ট্রামার যাতে ভুল না হয়, লোকে যেন জাজ না করে। অনেক সময় বড়, বড় পোস্ট বাংলায় না লিখে আ ইংরেজিতে লেখা হয় যাতে লোকের মানে লোকে যাতে খানিকটা ভালোও ভাবে। প্লাস দেখে যে বেশ সুন্দর গুছিয়ে লেখা, আম কোনো গ্রামাটিক্যাল এরর নেই, কত সুন্দর, সুন্দর শব্দ ব্যবহার করে লেখা হয়েছে। তারপরে মাঝখানে ঠিক ওই যে ইয়েগুলো থাকে, হাইফেন গুলো থাকে, সেই হাইফেনের স্টাইলটা দেখে ধরে নেওয়া যায় সেটা এআই থেকে লেখা, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো এরকম বিভিন্ন রকম কারণে আমরা এআই এর হেল্প নিই। এখানে একটা, এর আগেও আমি খাতা চেকিং করানোর জন্য বলেছিলাম এআই এর হেল্প নিতে। এখানে একটা জেনুইন কারণে এআই এর হেল্প নিতে পারো। ধরো তুমি কিছু একটা লিখছো, আমি আগে খাতা চেকিং এর বিষয়টা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে এআই এর হেল্প নেবে, কিভাবে এআই কে দিয়ে খাতা চেক করাবে। আ এখানে এখানে একটু অন্যরকম একটা অ্যাপ্লিকেশন করতে পারো। সেটা হচ্ছে ধরো, তুমি যেকোনো বিষয় নিয়ে একটা মানে আমি বলছি না খুব গুরুগম্ভীর কোনো বিষয় নিয়ে, খুব সাধারণ একটা বিষয় নিয়ে তুমি আ বিকেলবেলা কি করেছো আজকে? সেটা নিয়ে তুমি ৪ লাইন লিখলে বা তুমি ৫ লাইন লিখলে। লিখে তুমি সেটা এআই কে দিয়ে প্রম্পটটা দাও যে, এই যে এটা আমি লিখেছি সেটাকে মডিফাই করে দেওয়ার জন্য নয়। এটাকে মডিফাই করে এর মধ্যে যদি কিছু ইডিয়মস এর ব্যবহার করা যায়, যদি কিছু প্রভাব ব্যবহার করা যায় বা যদি কিছু ফ্রেজ ব্যবহার করা যায় এবং কমনলি ইউজড ফ্রেজ এবং জিনিসটা যেন কলোকিয়াল হয়, আ সেরকম কিভাবে এটাকে করা যায়? যেকোনো এআই প্ল্যাটফর্মে তুমি এটাকে দিতে পারো। দেখবে ওরা এটাকে মডিফাই করে, ওই প্ল্যাটফর্ম যেটা করবে, চ্যাটবট যেটা করবে, এটাকে মডিফাই করে সেখানে হয়তো ২-১ টা ইডিয়ম, ফ্রেজ, প্রভাব বা ওই যেগুলো বললাম যে কমনলি ইউজড ফ্রেজ, যেগুলো হয়তো বইতে থাকে না কিন্তু আমরা শুনতে পাই বারবার। আ কনভারসেশন এ যেগুলো বারবার করে আসে। দেখবে সেরকম কিছু জিনিসের ব্যবহার করে তোমাকে দিয়েছে। ওই তোমার ওই প্যাসেজটার মধ্যে। এইখান থেকে কি হবে, মানে ওটাকে তুমি মডিফাই করে তুমি ওটাকে চেক করালে এআই কে দিয়ে সেটা নয়। ওটাকে মডিফাই করে ওইখানে ওই যে যেগুলো বললাম যে অ্যাপ্লিকেশন বেসড, বারবার যেটাকে বলছি এপ্লাই করাটা, কোন জিনিস যখন শিখছো এপ্লাই করাটা। ইডিয়ম, ফ্রেজ, প্রভার্ব বা কমনলি ইউজড ফ্রেজ, সেই জিনিসগুলো কিভাবে তোমার ওই লেখার মধ্যে ব্যবহৃত হতে পারে বা কোন, কোন জায়গাগুলোকে রিপ্লেস করতে পারে, তুমি তার একটা খুব সুন্দর নমুনা পেয়ে গেলে। ঠিক আছে? আর বাদবাকিটা নিজে করো। সব তো আর আমি বলে দেব না। বাদবাকিটা নিজে চেষ্টা করে ওই ট্রায়াল এন্ড এরর মেথড করে করো।
এগুলো আমাকে কেউ শেখায়নি। সুতরাং তোমরাও নিজে, নিজে শেখার চেষ্টা করো। আমি জাস্ট ধরিয়ে দিলাম, বাদবাকিটা তোমরা নিজে শেখার চেষ্টা করো। রিড, ওয়াচ, স্পিক, রিপিট। পড়ো, দেখো, কথা বলার চেষ্টা করো। আ সবাই যেটা করে যে মেইনস পাস করার পরে ভাবে যে আরে বাস পাস করে গেছি, চলো এবার ইংরেজিতে কথা বলতে হবে। তখন আর হয়ে ওঠে না। তখন ১ মাসও সময় পাওয়া যায় না। তখন আর হয়ে ওঠে না। এবং এটা শুধুমাত্র কোনো ইন্টারভিউর জন্য নয়। মানে এটা সবকিছুর জন্য। অ নিজের ওভারঅল ডেভেলপমেন্ট এর জন্য। নিজে, নিজেই কথা বলার চেষ্টা করো। বা অনেক সময় যেটা অনেককে সাজেস্ট করে থাকি, মানে সেগুলো বেশ কিছু হাস্যকর। আমি সেই কারণে এখানে আর সবগুলো বলব না। আ যেমন একটা হচ্ছে যে বিভিন্ন কাস্টমার কেয়ারে কল করে ইংরেজিতে অহেতুক কথাবার্তা বলা। সময়ও খানিকটা নষ্ট হলো। তার সাথে, সাথে কনভারসেশনটাও হলো। কারো সাথে অন্তত কনভারসেশন হলো। তো একটা জিনিস কথা বলার চেষ্টা করো, কারো সাথে হোক, একা হোক কথা বলার চেষ্টা করো এবং কথা ফলো করার চেষ্টা করো। কথা বলার থেকে বেশি হচ্ছে কথা মানে যেটাকে বারবার বলছি যে কনভারসেশন। কনভারসেশন ফলো করার চেষ্টা করো। অ্যান্ড রিপিট। এই সার্কেলটাকে আবার রিপিট করো। ঠিক আছে? তো এই হলো মোটামুটি আমার মানে আজকের যে আলোচনা করার ছিল সেটুকু এবং এটার আ সেই আমাদের বর্ধমানের এক বিখ্যাত নায়ক ছিলেন, আছেন, যিনি তার একটা বিখ্যাত ডায়ালগ ছিল যে, "লিভ এভরিথিং অ্যাসাইড, তুই আমাকে এক লাইনে বল।" তো এই পুরোটাকে যদি এক লাইনে বলা হয়, মোদ্দা কথা হচ্ছে এটাই যে চোখ কান খোলা রেখে চললে ওই ২৫ নম্বরের মধ্যে ৪ টে যদি ছেড়ে দেওয়া হয় বা ৪-৫ টা যদি ছেড়ে দেওয়া হয়, ২০ টা করে আসা যায় এবং সেই ২০ টার মধ্যে অনায়াসে ১৬ থেকে ১৭ টা ঠিক করে আসা যায়। এটাই হচ্ছে এক লাইনে বক্তব্য। তার জন্য এই ৩০-৩৫ মিনিট ৪০ মিনিটের ভিডিওর অবতারণা। ঠিক আছে? যাই হোক এর পরের ভিডিও যেটা বললাম যে ডেসক্রিপটিভ কিভাবে পড়াশোনা করবে সেসব নিয়ে আসবে। আর এই একটা প্রশ্নে আমি জর্জরিত যে ব্যাচ কবে শুরু হবে? সময় লাগবে এখনো। ওই যেটা বলেছিলাম আমি পোস্টও করেছিলাম বিষয়টা নিয়ে ইয়েতে কি বলে আমাদের কমিউনিটি সেকশনে যে আ সময় লাগবে, তাড়াহুড়োর কিছু নেই। এই প্রচন্ড যে ক্রেজ চলছে বিভিন্ন গ্রুপে ডেসক্রিপটিভ টিচার কে ভালো আছেন, ফোন নাম্বার বাজিয়ে দেখা, এই করা সেই করা এইসবগুলো মিটে যাক। সব ব্যাচটা শুরু হয়ে যাক সব জায়গায়। সবাই ভর্তি হয়ে যাক। তারপরে যদি কেউ বেঁচে-টেঁচে থাকে তাদের নিয়ে ব্যাচ শুরু হবে। সেটার জন্য অন্ততপক্ষে আরো এখনো ২০ দিন সময় লাগবে কম করে। অ্যান্ড থ্যাংক ইউ ফর স্টেইং হিয়ার। এতক্ষণ ধরে বকবক শোনার জন্য, অহেতুক বকবক শোনার জন্য সবাইকে থ্যাংক ইউ। পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হচ্ছে।